আশা করি ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। এইমাত্র আমরা দুর্গাপুরের মানুষজন ঋত্বিক ঘটকের জীবনীর উপরে নির্মিত মেঘে ঢাকা ঘটক নাটকটা দেখলাম। আমি প্রথম প্রশ্ন আপনার কাছে রাখবো যে কতক্ষণ লাগলো এই চরিত্রটা থেকে বেরিয়ে আসতে? সেটাই ভাবছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, অভিনেতার কাজ যে কোনো চরিত্রই তার মানে ডুবে যাওয়া নয়, ডুবে যাওয়া কথাটা আমার ভুল মনে হয়। অভিনেতার কাজ হচ্ছে যে চরিত্রের হৃদয়টাকে ধরা, মননটাকে ধরা, যে কোনো চরিত্রই হোক, সেটা রাজা, প্রজা, ভিখারি। কিন্তু এখানে ঋত্বিক ঘটক যেহেতু, ঋত্বিক ঘটককে একটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, স্পেশাল। ঋত্বিক ঘটককে কোনো ছাঁচে আপনি ফেলতে পারবেন না। মৃণাল সেনকে তাও ফেলতে পারবেন, সত্যজিৎ রায়কে ফেলতে পারবেন, বা আরও অনেক মনীষীদের ফেলতে পারবেন। ঋত্বিক ঘটককে না, ঋত্বিক ঘটকের ডিএনএ, ওটা একটা মানে কোনো একটা কারণে হয়তো আলাদাভাবে তৈরি হয়েছিল। ঋত্বিক ঘটককে কোনোভাবে জাজ করা যায় না। মনে হবে যে ঋত্বিক ঘটক এটা ভুল করলো, আর ঋত্বিক ঘটক এটা ঠিক করলো। ঋত্বিক ঘটক নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন এবং সেটা জেনুইনলি করেছেন, সেইটা হয়তো অনেক দোষ ত্রুটি থাকবে, দোষ ত্রুটি আছেই, কিন্তু ওই জায়গাটা ধরতে আমার কালঘাম বেরিয়ে গেছে। এবং আমি চেষ্টা করেছি ওই কারণ ঋত্বিকবাবুর যে পাগলামো বলা যেতে পারে, কোট আনকোট পাগলামো, সেটার মধ্যে ভীষণ অনেস্টি ছিল, শেয়ানা পাগলা। তো আমারও যেটুকু পাগলামো আছে সেটা খুব অনেস্টি পাগলামো, হয়তো সেটাতে মিলেছে। অবভিয়াসলি মেধা, প্রজ্ঞা, পাণ্ডিত্যে মিলবে না, আমি ওনার ধারে কাছে নেই, কিন্তু কোথাও ওনার এই প্রচেষ্টাটা যে যে আমি যেটা করতে চাই সেটাই করব, আমি কারোর প্রেশারে আমি কম্প্রোমাইজ করব না। কিন্তু আমি কম্প্রোমাইজ করি ব্যক্তি জীবনে, অভিনেতা হিসেবে করি, পরিচালক হিসেবে, থিয়েটার পরিচালক হিসেবে কোনোদিন করিনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, যে কারণেই মেঘে ঢাকা ঘটক তারই একটা ফসল। তার জন্যে নিবেদিতা সহ আরও পুরো গোটা টিম, আমার অভিনেতার টিম এবং যারা টেকনিক্যালস টিম, যারা প্রবুদ্ধতা মিউজিক করেছেন, অনিন্দ মিউজিক বাজিয়েছে, বা সঞ্চয়ন সেট করেছে, মানে সবার অবদান, মানে কিন্তু অবদান অবশ্যই থাকে। এটা মানে এটা যে যাই বলুক, মানে সৌম্য মিত্র বললেও আমি বিশ্বাস করবো না থিয়েটার ইজ নট এ টিম ওয়ার্ক। নাটক অবশ্যই টিম হয়। তো এই যে নাটকটা করলেন, কোনো জায়গাতে মনে হয় যে এটা আমি আমি করছি, মানে রিলেট করতে পারেন নিজের জীবনের সঙ্গে? খানিকটা পারি, কিন্তু আমি এটাও জানি যে আমি যদি এটা করতে চাই, মানে এই মঞ্চের যে ভাষ্যটা বা মঞ্চের যে জীবনটা আমি যদি ব্যক্তি জীবনে করতে চাই, আমার সিরিয়াল ওয়ার্ল্ডে করতে চাই, সিনেমা ওয়ার্ল্ডে করতে চাই, আমাকে কাঁচি করে দেবে লোক, সে বুদ্ধিটুকু আমার আছে। কিন্তু ঋত্বিকবাবু সেটাকেও মানেননি, যার জন্য তার এই দুরবস্থা হয়েছিল, বা দুরবস্থাই বলবো, বা যার জন্য তাকে এই কষ্ট সহ্য করতে হয়েছিল। ওনার এই একদম কি বলবো, মানে সোজাসুজি কথন। আমি চেষ্টা করি, আমিও সোজাসুজি কথাই বলি, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমাকে অ্যাক্টর হিসেবে, ঋত্বিকবাবু তো অভিনেতা হিসেবে ছিলেন না, উনি পরিচালক, আমি একজন প্রফেশনাল অভিনেতা। তো অভিনেতা হতে গিয়ে আমাকে এমন একটা আমার পাঁচমিশালি কাজ করতে হয়, যেখানে আমি এটা যদি প্রয়োগ করতে চাই ঋত্বিকবাবুর এই থিওরিটা, তাহলে আমি অভিনেতা হিসেবে ধূলিসাৎ হয়ে যাবো। সেটা আমি মানে পারবো না করতে, আমি সেটা জানি, জেনে বুঝেই করি। কিন্তু আমি থিয়েটারটা করতে পারি, যেখানে আমি বোঝাতে চাই যে আমি যদি ঋত্বিক ঘটক হতে পারতাম, তাহলে হয়তো ভালো খারাপ কি হতো জানি না, কিন্তু ওই হতে পারতামটাই 2.5 ঘন্টার আমার অবদান। এই যে নাটকটা আপনি করলেন, তো মানে নাটকের সঙ্গে যুক্ত হলেন কি করে? একজন শিল্পীর জীবনে পাওয়া না পাওয়া সব মিলিয়েও হলেও শিল্পীর যে অদম্য জেদ থাকে, যে দৃঢ়তা থাকে, সেটা ঋত্বিক বাবু ওয়ান অফ দ্য মেজর এক্সাম্পল। আরো অনেকেই আছেন হয়তো, কিন্তু সেইটা আজকের প্রজন্মের কাছে, আজকের যারা ইয়াং জেনারেশন, তাদের কাছেও পৌঁছে দেওয়া দরকার। এবং যারা ঋত্বিকবাবু সম্পর্কে একটা ভুল ধারণা, একটা মিথ, একটা মাতাল লোক রাস্তায় পড়ে থাকতো, তা নয়। তো ঋত্বিকবাবু সম্পর্কে সেই ধারণাগুলোকে ভাঙার জন্য এই নাটকটা করা দরকার ছিল। এই মেঘে ঢাকা ঘটক করতে গিয়ে কি আপনি ঋত্বিক ঘটককে নতুন করে আপনি নিজে ছিলেন? প্রচন্ডভাবে আবিষ্কার করেছি। আমি ছোটবেলা থেকে, যেহেতু আমার বাবা অরুণ মুখোপাধ্যায় ঋত্বিকবাবুর সঙ্গে কমল গান্ধারে কাজ করেছেন ছোট পাটে,
মানে ওনার মতো একজন অভিনেতা, অত বড় অভিনেতা, কিন্তু ঋত্বিকবাবুকে উনি প্রায় অলিখিত গুরু বলে মনে করেন। আচ্ছা। তার ছোটবেলা থেকে তার মুখে অনেক ঋত্বিকবাবুর গল্প শুনেছি। আমার মনে হয়েছিল যে যে বাবার মতো একজন এরকম প্রবাদ প্রতিম মানুষ যদি ঋত্বিকবাবুর ভক্ত হতে পারে, তাতে আমি মানে ওই ছোটবেলা থেকে শুনে শুনে হয়েছি। এই নাটকটা করতে গিয়ে আমার মনে হয়েছে আমি আমি বাবার থেকেও ছাড়িয়ে গেছি। বাবা আপনি কি এই নাটকে বাবা যে কারণে ভক্ত, তার থেকেও বেশি ভক্ত হয়ে গেছি। ভক্ত হয়ে গেছে, মানে সেটা কাজটা করতে কাজটা করতে গিয়ে। তো নাটকটা যখন আপনি প্রথম পড়লেন, তখন কি আপনার মনে হয়েছিল যে আই শুড ডু দিস? হ্যাঁ, আমার খানিকটা মনে হয়েছিল, কারণ আমি খাপছাড়া ভাবে শুনছিলাম। উনি লিখছিলেন জিৎ সত্রাগ্নি এবং নিবেদিতা আমার সহধর্মিনী। আমি বুঝতে পারছি সুরমা ঘটক এখানে খুব একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, ন্যারেটার। তার চোখ দিয়ে গল্পটা দেখা হচ্ছে বা ঋত্বিক ঘটককে দেখা হচ্ছে। এবং সুরমা ঘটক বলে শুধু নয়, যে কোনো একজন শিল্পীর জীবনে, যে কোনো শিল্পী, ছোট বড় মেজো সেজো, তার স্ত্রীর যে ভূমিকা থাকে, সেই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার বাবার জীবনে আমার মায়ের যে ভূমিকা আমি দেখেছি ছোট থেকে, মাকে হয়তো আমার কেউ চেনে না, বাবাকেও বেশি চেনে, মায়ের যে ভূমিকা আমি দেশ পত্রিকায় লিখেওছি, সেটা এই ভূমিকাগুলো ভীষণ অনুচ্চারিত থেকে যায়। আপনি ঋত্বিক ঘটকের উপর একটা বইয়ের কথা বলেছিলেন, সেই বইটা কি আপনি এনেছেন? না, আমরা বইটা বের করেছি, মানে নাটকটা ছেপে বার করেছি। এবং যেটা হয়েছিল তার মধ্যে সুমন মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, হিরণ মিত্র অনেকেরই লেখা আছে। কিন্তু প্রথম দুটো শো এর পর অনেক মানুষ, সাধারণ মানুষ, দর্শক যারা টিকিট কেটে, তারা অদ্ভুত সুন্দর সুন্দর কিছু লেখা লিখেছে। আচ্ছা, অদ্ভুত। সেগুলোকে 10টা কম্পাইল করে ওই বইটাতেও লেখা, মেঘে ঢাকা ঘটক নামে ওই সপ্তর্ষি প্রকাশন ওটা বার করেছে। আচ্ছা, বার করেছে কারণ আমার মনে হয়েছিল সাধারণ মানুষ যাদের জন্য আমি নাটক করছি, আমি কোনো পণ্ডিতের জন্য নাটক করছি না। পণ্ডিতের ভালো লাগলে ভালো, না লাগলে আমার কিছু করার নেই। পণ্ডিত বা কোট আনকোট ইন্টেলেকচুয়াল যারা বলেন নিজেকে, আজকে দেখলাম মানে এটা অনেক জায়গায় হাততালি পড়ে। হাততালি পড়াটাকে আমি বড় করে দেখছি না। যখন বলে যে আমি কথাটা বিমল ড্রাইভারকে শুধু বলছি না, যে বাঞ্চ অফ ইন্টেলেকচুয়াল ইডিয়েটসদেরও বলছি। এই যে ঋত্বিকের যে মানে এই যে কি বলবো, এই যে ক্রোধ, যে ইন্টেলেকচুয়ালরা আমাকে বুঝতে পারেনি। এবার ইন্টেলেকচুয়ালদেরও ঋত্বিকের উপর রাগ আছে। শুধু আমার ইন্টেলেকচুয়ালদের উপর আমার কোনো রাগ নেই, আমার চোয়াল একদম ঠিক আছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন্টেলেকচুয়াল। যারা ইন্টেলেকচুয়াল মনে করেন নিজেদের, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। তা আমার মনে হয় যে মানুষের হৃদয় এবং মননে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কিন্তু হৃদয় যদি আমি ছুঁতে না পারি, শুধু বুদ্ধি দিয়ে কিছু হয় না, এটা আমার বিশ্বাস। আমি ভুলও হতে পারি, আমাকেও বলতে পারে আপনি বাজে বকছেন, বলতেই পারি। সেটা তো নিশ্চয়ই, যে কোনো লোকের একটা ব্যক্তিগত জায়গা থাকে। ঋত্বিকের ছবিতে আমি যে 8টা ছবি দেখেছি ওনার, আবার রিভিজিট করেছি, আমি হৃদয় এবং বুদ্ধি দুটোই পেয়েছি। এই একটা ভদ্রলোক, মানে একজন ছবিতে তিতাস একটিতে ধরুন একটা নববধূ বিয়ে হয়েছে, তাদের ফুলসজ্জার মিলনটা দেখাচ্ছে শুধু শ্বাস প্রশ্বাস দিয়ে, আর কিচ্ছু দেখাচ্ছে, শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজ দিয়ে বুঝিয়ে দিচ্ছে তাদের ফুলসজ্জা হচ্ছে। এটার জন্য মাথাও দরকার, হৃদয় দরকার। মানে এটা 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 আমার বিশ্বাস, আমি এভাবে অ্যানালিসিস করছি, আরেকজন কেউ করতে পারে। সেই জন্য আমি যেটা বলতে চাইছি যে ঋত্বিক ঘটককে শুধু মানে বুদ্ধি প্রজ্ঞা, উনি অসম্ভব পণ্ডিত, আর রবীন্দ্রনাথ গুলে খেয়েছেন, বিশ্ব সাহিত্য গুলে খেয়েছেন, সবটাই ঠিক আছে। এবং কিন্তু ওনার নিজস্ব চরিত্রে একটা পাগলামি ছিল, সে পাগলামির প্রভাব আছে ছবি, তার ফ্রেমিং এ আছে, তার লেন্সিং এ আছে, সমস্তটাই আছে। তো সেই পাগলামিটিকে ধরার চেষ্টাই হচ্ছে মেঘে ঢাকা ঘটক। এবং সেই পাগলামি থেকে লোকের যদি মনে হয় যে ঋত্বিক ঘটক এটা না করলেও পারতেন, তাতে আমার অসুবিধা নেই, আমি চাই সেটা। কিন্তু আগে ঋত্বিক ঘটকের জায়গায় এই পৌঁছনোটা কজন পারে? আমি তো পারবো না, আমি নাটক করতে পারি, আমি কোনোদিন ঋত্বিক ঘটকের জায়গায় পৌঁছতে পারবো না, এটা আমার বিশ্বাস। আমি কোনোদিন সত্যের জায়গায় পারবো না, মৃণাল সেনও পারবো না, দ্যাট ডিফারেন্ট ইস্যু। কিন্তু প্রত্যেকেরই চরিত্র বিশ্লেষণ বা প্রত্যেকেরই গঠন আলাদা, শরীরের গঠন আলাদা। খুব বড় কথা বলছি, আমার দাদা সুমন মুখোপাধ্যায় আন্তর্জাতিক মানের পরিচালক, মানে উনি অনেক, আমি তো পরিচালক হতে চাইনি, চেতনার জন্য হয়েছে। তো আমার দাদার ডিএনএর যা গঠন আর আমার ডিএনএর যা গঠন দুটো আলাদা। আচ্ছা, আমি তাকে শ্রদ্ধা জানিয়েই বলছি। না সে তো ঠিক আছে, আমার ডিএনএর গঠন একটু ঋত্বিক ঘেঁষা। আচ্ছা, এবার সেটা যদি আমার অন্যায় হয় তো অন্যায়,
না, ন্যায় অন্যায় তো দর্শকরা জানতে চাইছে না, জানতে চাইছে হচ্ছে যে এই যে আপনি ঋত্বিককে নতুন করে বাঙালিদের মাঝখানে আবার ভাবানোর জায়গাটাতে নিয়ে এলেন, এটা সত্যি আমরা বাঙালি হিসেবে প্রত্যেকেই এটা আমাদের কাছে বড় পাওনা। না, বড় আমার কাছে বড় পাওনা হচ্ছে যে মানুষ কেউ কাঁদছে, কেউ ভাবছে, এই যে ভাবছে বা কাঁদছে বা আমার মতে এই ভাবনাটা যদি মানুষের মধ্যে ঢোকে, বা এই নাটকটা দেখে অনেকে ঋত্বিকের ছবিগুলো আবার দেখতে চাইছে, একদম এই যে এটা হচ্ছে, ঠিক, এইটাই তো থিয়েটারের কাজ। একদম আবার আবিষ্কার করা লোকটা ঋত্বিকা ছাড়া ওর ছবিকে 4K রেজলিউশনে তৈরি করা হচ্ছে, লোকটা তো কিছু দেখতে পাচ্ছে না, মোড়ে ভূত হয়ে গেছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই যে মানুষ ঋত্বিককে নিয়ে ভাবছে, হ্যাঁ, হয়তো সব ছবি তার দেখা ছিল না, এই নাটকটা দেখে যদি আবার বাড়ি গিয়ে ছবিটা দেখতে ইচ্ছে করে, সুবর্ণরেখাটা একবার দেখি, ঠিক, বা কিছু একটা অযান্ত্রিকটা দেখি, ঠিক। অযান্ত্রিকের মতো একটা সিনেমা আমি আমি আপনাকে হলপ করে বলতে পারি সারা হলিউড, সমস্ত ইউরোপ সিনেমার ইতিহাস ওরম ছবি কেউ বানায়নি। মানুষের যন্ত্রে সুবোধ ঘোষের গল্প ওটা, আচ্ছা, ঋত্বিক যেভাবে প্রেজেন্ট, সুবোধ ঘোষের গল্প, অযান্ত্রিক নাম ছিল না, নামটা আমি ভুলে যাচ্ছি এক্ষুনি, কিন্তু উনি যেভাবে প্রেজেন্ট করলেন, মানে মানে মনে হলো মাস্টারপিস, মনে হলো যেন বেটোফেনের একটা সিম্ফনি, মনে হলো যেন সলিল চৌধুরীর একটা সুর, মানে অযান্ত্রিক বা রবিশঙ্করের একটা সেতারের কি বলবো সপ্তকে তোলা, মানে ইজ লাইক দ্যাট। মানে অযান্ত্রিকের মতো একটা সিনেমা একটা ভদ্রলোক বাংলায় বসে বানিয়েছেন, সে ব্যর্থ হয়ে মরে গেছে বা কি সামথিং। অযান্ত্রিক কমার্শিয়ালি ফ্লপ করতে পারে, করতেই পারে, কিন্তু অযান্ত্রিক আমি প্রত্যেককে বলছি, সাধারণ মানুষ যারা যদি দেখেন, একটু মন দিয়ে দেখেন, উনি যেটা ধরতে চেয়েছেন, এই মানুষ যে একটা, ধরুন একটা গাড়ির প্রতি তার প্রেম, যন্ত্র। এবার আজকে কি আমরা রিলস করছি, মেসেজ করছি, অমুক, ওরা তো মোবাইলের প্রতি প্রেম থেকেই করছে। সেটা তুমি সেই সময় উনি অন্যভাবে দেখাচ্ছেন। হ্যাঁ, বা আমার নাটকে যে ম্যানিকিন আর যুবকের যে হ্যাঁ, গল্পটা দেখানো হয়, ঠিক। ম্যানিকিন কিসের প্রতীক? এখানে পুঁজিবাদের প্রতীক, বুর্জুয়া সমাজের প্রতীক। কি ভাবনা ভেবেছেন 60-এর দশকে? আজকের কোনো আজকের আধুনিক, আমি সিনেমা জগতের লোক হয়ে বলছি, এই ভাবনা ভাবতে পারবে? হয়তো সিনেমাটা হয়নি ওনার পাগলামোর জন্য বা ওনার কিছুর জন্য, ডিফারেন্ট ইস্যু, কিন্তু যে হ্যাঁ, different। ভাবনাটা, মানে কোথায় তার মাথা? সেই মাথার দাম আজকে লোকে দিচ্ছে নানান ভাবে, একটা ছবির জন্যই দিচ্ছে, কিন্তু আমার মনে হয় ঋত্বিককে আমরা বুঝিনি। এটা আমার বিশ্বাস, অনেকে আমার সঙ্গে দ্বিমত হতে পারে, ঋত্বিককে আমরা জাজ করতে পারি না। and you discovered it after কারণ doing this. ঋত্বিকের মদ্যপান, হ্যাঁ। যে মদ্যপান বিরোধী আন্দোলন করে, সে যখন মদ্যপান মানে করছেন। সকাল থেকে সন্ধ্যে মদ্যপানে বলছে আমি মদ না খেলে লিখতে পারছি না বা সামথিং মদ্য, ওটা সোসাইটিকে রিজেক্ট করছে। একটা মানুষ যখন আত্মহত্যা করে, সম্প্রতি অনেকদার ঘটনাটা বলতে পারি আমি, ভেরি ট্র্যাজিক, ভেরি স্যাড। ওদের সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক ছিল, বা ওই আর কি আমি কাজ করেছি, সিনেমায় না করলেও অ্যাডে করেছি। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এই যে অনেকদা এই যে সুইসাইড করছেন, ঋত্বিকের মদ খাওয়াটাও কিন্তু অনেকদা সুইসাইডের মত। এটা সুরমা বারবার নাটকে বলছে, দূর বাবা, এরা কারা, এরা বুঝবেন, এরা বুঝবেন, এরা শর্ত চাপাবে, এরা এই বলবে, এটা এই করো, এই করো, এই করো, আমার জায়গায় যেতেই পারবে না। এটাকে কেউ বলতে পারে আপনার আপনি আপনি বিরাট ভাবছেন নিজেকে, সে ভাবুক, ঋত্বিক কোনোদিনই পাত্তা দেয়নি। না হলে ইন্দিরা গান্ধী বন্ধু ছিল, ইন্দিরা গান্ধীর ওপর ডকুমেন্টারিটা কমপ্লিট করতে পারলো না। ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে গিয়ে বসে আছে, উনি গেলেন না, কিছু একটা হয়েছে সেদিন। সো তখন তো রুগী হয়ে গেছেন, ওটা মেন্টাল রোগ হয়ে গেছে। রুগী হলে তো কিছু করার থাকে না। একজন রুগী, মানে আমি যদি রুগী হয়ে যাই, তখন সে কিন্তু অসহায় হয়ে যাচ্ছে। এটা আমার মানে আমি বলছি, নাটকে হয়তো এত সবকিছু ডিটেলে বলা নেই, কিন্তু ইন্ধন দেওয়া আছে। এবং আপনি এটা রিডিসকভার করেছেন আফটার ডুইং দিস রোল, তাই তো? হ্যাঁ, রিডিসকভার করেছি প্রচন্ড ভাবে। অবভিয়াসলি আজ থেকে এই নাটকটা না করলে এতটা পারতাম না, অবভিয়াসলি পারতাম না। ওর বই পড়ে বা সিনেমা দেখে আবার, বা রামকিঙ্কর বেজের সঙ্গে ওর যে রামকিঙ্কর বেজের মতো স্কাল্পচার কটা বাঙালি, তার উপরে যে উনি দুজনেই বাংলা খেয়ে পড়ে আছেন, দুজনেই এত বড় বড় কথা বলছেন। আপনি কি সোসাইটি চেঞ্জ করতে পেরেছেন? বা বাঙালি সমাজ ও তো বলে যে
হয়তো পারিনি, হুম। কিন্তু আমি আমার চেষ্টা ছাড়িনি। এই যে চেষ্টা না ছাড়ার যে পাগলামি, এটাই আমরা থিয়েটারে করি। আমাদের থিয়েটারটা হচ্ছে, বা আমরা যারা থিয়েটার করি, আমার মনে হয় যারা আমার থেকে অনুজ যারা করছেন, বর্ষিয়ান, তারা সবাই সেই চেষ্টাটাই করে যে থিয়েটারের মাধ্যমে যে আমরা হয়তো পারিনি সমাজ বদলাতে, কিছু করতে, কিন্তু আমরা চেষ্টা করে গেছি, অনুসন্ধান করে গেছি। যেটা ডন কিহতের কথা, অনুসন্ধান করে যায়, অনুসন্ধান করে যায়। সুখের পেছনে ছুটো না, কারণ তাকে টপকে যাওয়ার ঐশ্বর্য তোমাকে পেয়ে বসতে পারে। মানে বাট ডন কিহত ইজ সামথিং। ডন কিহতের এক্সাম্পলটা আমি ঋত্বিকের মুখে এনেছি ওই জন্য। ঋত্বিক ইজ ডন কিহত, সেই পাগলা নাইট যে বেরিয়ে পড়তে পারে কোনো কিছু না ভেবে, বেরিয়ে পড়তে পারে, চলো। এবং ঋত্বিক ঘটকের আরেকটা জিনিস আপনি বুঝবেন, যে সত্যজিৎ বাবু ভীষণ ক্লিনিক্যাল ছিলেন, ক্লাসিক্যাল ছিলেন। শট আঁকা, এই ট্রলি যাবে, এই আঁকা, এ শট বি শট, ওই যতদূর শুনেছি সেটা অসম্ভব। তার একটা অঙ্ক আছে, তার একটা বিরাট গুণ আছে। ঋত্বিকবাবু করতেন, ঋত্বিকবাবু বিশ্বাস করতেন, আমি স্পটে গিয়ে যদি মনে করি যে এটা আমার আজকে ভালো লাগছে, এই গাছটা থেকে আমার একটা শট মনে পড়ে গেল, আমি সেটা চেঞ্জ করবো, ইম্প্রোভাইজ। যেটা আমরা থিয়েটারেও করি। একটা কম্পোজিশন করছি, করতে 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 মনে হলো এরম করতো। বা অনেক সময় আমরা স্টেজেও ইনস্ট্যান্ট করি, কাউকে মানে কোনো বিব্রত না করে। আচ্ছা। মানে এবার আমি যেমন এই রামকিঙ্কর বেজের সংলাপটা রবীন্দ্রনাথের একদিন আচমকাই স্টেজে বলে দিয়েছিল, ছিল না, এমন গেঁথে গেছে আমার ভেতরে, কাউকে ডিস্টার্ব করিনি, কিউ দিয়ে দিয়েছি সব। কিন্তু আমার মানে সেটা অ্যাক্টারের অসম্ভব কনফিডেন্স থাকতে হবে, আমি এমনভাবে বলে দেবো সেটা। আমি বলছি যে ঋত্বিক বিশ্বাস করতে নেই ভাঙা চোরা, ম্যাথামেটিক্স নয়, কিন্তু ম্যাথামেটিক্স যে খারাপ আমি বলছি না, সেটাও একটা প্রতিবার একটা বিরাট বিকাশ। কিন্তু ঋত্বিক বিশ্বাস করতেন ভাঙবো, আমি ভাঙবো, আজকে শুটিং গিয়ে বাবারে আজকে ভাল লাগছে না, আজকে শুটিং করবো না। এবার প্রডিউসারের তো মাথায় হাত। ঋত্বিককে আপনি বললাম না কোনো ছাঁচে ফেলতে পারবেন না, কোনো ডাইসে ফেলা যায় না। সেই জন্য আমি খুব ওয়াজ ভেরি টেন্সড, আমি কিভাবে পারবো। শাশ্বতর অভিনয় আমি দেখেছি সিনেমায়, আই লাইক হিম, কিন্তু সেটা একটা ফেজে করে, একটা ওই অ্যাসাইলাম। কিন্তু ঋত্বিক রোমান্টিক, কি প্রেমিক মানুষ, সুন্দর দেখতে, 6 ফুট 2 ইঞ্চি হাইট তার, অর্ধেক লোক জানে না। সুন্দর দেখতে হবে, ইয়াং বয়সের ছবি যদি দেখেন আপনি, এবং ওর যে প্রেমপত্রগুলো, শুধুমাত্র লাভ লেটার্স যেটাকে আমরা কোটান করি, কি তার ভাষা, শরৎচন্দ্র হার মানবে। ও তো বলছে সুরমা তুমি অনেকটা শরৎকালের মতো, চিরকালের শিশু অথচ চিরগভীর। এই যে টার্মসটা ব্যবহার করছে, ঋত্বিকই করছে, তো বই থেকে নেওয়া, এটা কোনো বানানো সংলাপ নয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। না থ্যাংক ইউ খুব ভালো।